আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। সংসদের ভিতরে এমন ভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। এই চুর কারা জনগণ কি জানে না? কার বাসঘর কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না? মাননীয় সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গৃহীত বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। বৃক্ষরোপণ, নদী খাল বিল হাওর খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, আলেম ওলামাদের ভাতা, সম্মানী ভাতা এবং কর্মসংস্থানের যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা সবাই, পক্ষ বিপক্ষ সবাই এটা প্রশংসা করছে, মানুষ উপকৃত হচ্ছে। আমার একটা প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী, গত জুলাই বিপ্লবে আপনার প্রত্যক্ষ নির্দেশে আমরা বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমিক শ্রেণীকে এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আমরা উদ্বুদ্ধ করেছিলাম। তারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিল এই লড়াইয়ে এবং জীবনও দিয়েছিল বেশি সরকারের হিসাব অনুযায়ী, এবং বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আনে বাংলাদেশে বিবিএসের সরকারের হিসাব অনুযায়ী 7,35,00,000 এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী, যারা 1979 সালে প্রেসিডেন্ট জিয়াকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন, 91 সালে বেগম খালেদা জিয়াকে সমর্থন দিয়েছেন। 2026 সাল এই শ্রমিক শ্রেণীর দিবস আগত মে দিবস। এই দিবস উপলক্ষে আপনার অংশগ্রহণ এবং এই শ্রমিক শ্রেণীকে আপনার সাহায্য সহযোগিতার এবং আপনার সহযোগিতার বন্ধনে আবদ্ধ করবেন এই প্রত্যাশা করি। শ্রমিক এবং কর্মচারীদের জন্য আপনার কাছে সহযোগিতা চাই। আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন শ্রমিক শ্রেণীকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে, আপনি যদি মাননীয় স্পিকার আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ম্যানিফেস্টো বা যেই প্রতিশ্রুতিগুলি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা কিছু না কিছু বিষয়বস্তু রেখেছি। এবং তারপর আরও সংক্ষিপ্তভাবে যদি সমগ্র আমাদের ম্যানিফেস্টোটি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব খেটে খাওয়া মানুষ বলতে যেই মানুষগুলোকে বোঝায়, সেটি শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হোক, প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি। আমরা কৃষকদের জন্য একটু আগেই আমি বলেছি, আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা একইভাবে এই দেশের মহিলাদেরকে, এই দেশের নারী সমাজকে আমরা এম্পাওয়ার করার জন্য আমরা প্রান্তিক পর্যায়ের পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো যে নারী প্রধান আছে, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগেই খাল খননের কথা শুরু হয়েছে। এই খাল খনন শুধু যে কৃষকদেরকে উপকৃত করবে তাই নয়। এই খাল খনন গ্রামে বাস করা মানুষ, গঞ্জে বাস করা মানুষ, শহরে বাস করা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কোনো ভাবে উপকৃত হবে, নারী হোক পুরুষ হোক, এই খাল খননের মাধ্যমে। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা উপস্থাপন করেছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইলেকশনের আগে, নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল আমরা দেশে 5 বছরে ইনশাল্লাহ 25 কোটি বৃক্ষ রোপণ করব। এবং এই বৃক্ষরোপণেও বিভিন্নভাবে সমাজের খেটে খাওয়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে, সেটি শ্রমিক হোক, সেটি নারী হোক, সেটি আর যে কোনো ধরনের মানুষ হোক না কেন, খেটে খাওয়া মানুষ। একইভাবে মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম সমাজের এমন কিছু মানুষ আছে যারা ধর্মের সাথে, বিশেষ করে বিভিন্ন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাদের কাছে আমরা বিভিন্ন রকমের পরামর্শ গ্রহণ করে থাকি, সেটি মুসলমান হিসাবে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে তার খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেবরা, অন্য ধর্মীয় প্রতিষ্ঠান, অন্য ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে যারা ধর্মগুরু আছে, তারাও খেটে খাওয়া মানুষেরই অংশ। তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা সরকার থেকে সম্মানীর ব্যবস্থা করব বলেছিলাম এবং সেটির কাজও আমরা শুরু করেছি মাননীয় স্পিকার। একই সাথে মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম যে আমরা দেশে
পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই। এই যে পেশাদার খেলোয়াড়, মাননীয় স্পিকার, এই পেশাদার খেলোয়াড় যারা হতে চাইছে, এই মানুষগুলো কিন্তু খেটে খাওয়া মানুষ যে পরিবারগুলো আছে তাদেরই পরিবারের কোনো কোনো সদস্য। কাজেই তারা যাতে খেটে খাওয়া পরিবারের সদস্য, মানুষের পরিবারের সদস্য হলেও তারা যাতে তাদের যেই প্রফেশনটা সেটাতে যাতে তারা সঠিকভাবে গড়ে তুলতে পারে, সেজন্য তাদেরকে আমরা সহযোগিতা করতে চেয়েছি এবং সেই কাজটিও আমরা শুরু করেছি মাননীয় স্পিকার। সেই জন্যই মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তর আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটিকে বিগত নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি মাননীয় স্পিকার। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্প যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি মাননীয় স্পিকার। জনাব হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে, আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি যে ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন দুইটা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লটারির মাধ্যমে হচ্ছে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে, ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে, যার ফলে টার্সিয়ারি এডুকেশনে আমরা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ছাত্র আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা হচ্ছে সবসময় হচ্ছে দমায় রাখবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। মূল প্রশ্ন ছিল জাহাঙ্গীর হোসেনের, মাননীয় সদস্য, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি? এখন তো ইন জেনারেল আমরা ডিসকাশনে চলে গিয়েছি, তবুও মাননীয় মন্ত্রী আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন, আমরা আশা করি এই মহান সংসদে এই বিষয়গুলি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তিনি করছেন। মূলত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সে কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের 3 ডাইমেনশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে সমন্বিত করা,
ধর্মীয় অনুভূতিতে ইবতেদায়ী রয়েছে, মাদ্রাসার মধ্যে রয়েছে, কওমিতে রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে। সবগুলিকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবু আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সাথে যোগাযোগ করছি। দ্বিতীয়টি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই আমরা সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। সংসদের ভিতরে এমন ভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। এই চুর কারা জনগণ কি জানে না? কার বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না? উদুর পিণ্ডি বুদুর গাড়ে আবার মানুষকে অপমান। সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেল? আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে যারা এসেছেন তারাও ভুক্তভোগী, সবাই আমরা ভুক্তভোগী। সামান্য জ্বালানি সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা এখন লাইনে দাঁড়ায় অপেক্ষা করতে হয়, রাতে দিনে 24 ঘন্টা, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে। অথচ আশ্চর্যের বিষয় সংসদের ভিতরে এমন ভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেল? মানুষকে শখে গিয়ে সেখানে দাঁড়ায়। এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম যে আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চুরাই পথে বিক্রি করছে। এটাও আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মোড়ার উপরে খাড়ার ঘা। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা জনগণ কি জানে না? কার বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না? উদুর পিণ্ডি বুদুর গাড়ে আবার মানুষকে অপমান। এইটার কারণে জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। এটা হলো ঘোষিত, আর অঘোষিত কতটা সেটা বলা যাবে না। তো আমাদের যদি মানে জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং কেন? এগুলো সব হলো পরস্পর বিরোধী মিথ্যাচার। জাতির সাথে ধোঁকা। আমাদের বৃহৎ শিল্প কারখানা, মাঝারি শিল্প কারখানা যেগুলো আছে, সেগুলো ফার্নেস অয়েলের অভাবে এখন সেগুলো বিপদে ঝুঁকিতে পড়ে গেছে। সবগুলো নিয়ে জাতির সাথে একটা লুকোচুরি চলতেছে। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকে এই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবোধই তো হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো অপমান। আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ।